নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 24শে জুন নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী যখন মন্ত্রী, আমলা, পুলিশ কর্তাদের রীতিমতো বকাবকি করছিলেন নানাবিধ কারণে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল যে সরকারি জমি অবৈধভাবে দখল হয়েছে। স্বগতোক্তির ঢঙে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে স্টার্ট ফ্রম মাই হোম। এটাকে প্রতীকী অর্থে অনেকেই ধরে নিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী কতটা সিরিয়াস সরকারি জমি জবরদখল মুক্ত করার ক্ষেত্রে, সেটা বোঝাতেই এরকম তিনি বলেছেন। 2 সপ্তাহ গেল না, 4 জুলাই দুপুরবেলা ওই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের একটা ক্লাব, একতলায় ক্লাব, তার ঠিক পিছনে একটা দোতলা বাড়ি। সেই বাড়ি পুলিশ পুরসভার কর্মীরা গেল, সেখানে পুলিশ ক্যাম্প হয়ে গেল। অভিযোগ, ওই বাড়িটি অবৈধভাবে তৈরি হয়েছিল। এই ক্লাবটির কর্ণধার মুখ্যমন্ত্রীর ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। ওর পোশাকি নাম স্বপন বন্দ্যোপাধ্যায়, কিন্তু সবাই ওকে বাবুন বলে চেনে, ক্রীড়া প্রশাসনের সঙ্গে যুক্ত। তো বাবুন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, ছবি তো ভাইরাল হয়েছে, যদিও আমার পক্ষে সেই ছবি সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পুরসভার আধিকারিক এবং পুলিশদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। তার বক্তব্য, ওই বাড়িটি বস্তির দুস্থ ছেলেমেয়েদের জন্য ব্যবহার করা, যদিও বাবুন ওই বাড়িতে থাকেন না। সবাই রীতিমতো চমকে গেছেন। স্টার্ট ফ্রম মাই হোম বলতে মুখ্যমন্ত্রী কি এটাই বুঝিয়েছেন? অ্যাপারেন্টলি তৃণমূলের অভ্যন্তরে এবং অন্য জায়গায় যে বার্তাটা গেছে সেটা হলো এই, যে মুখ্যমন্ত্রী এবার নাকি ভীষণ সিরিয়াস। তিনি নিজের ঘনিষ্ঠ লোকজনদেরও রেয়াত করবেন না যদি তারা বেআইনিভাবে সরকারি জমি জবরদখল করে থাকে। তাই স্টার্ট ফ্রম মাই হোম বলে মুখ্যমন্ত্রী যে ইঙ্গিতটা দিয়েছিলেন, তিনি অনেক পরিকল্পনা করেই বলেছিলেন যে তার পাড়াতে তার ভাইয়ের ক্লাব বাড়িতেও অভিযান হবে, কারণ তার মতে সেই ক্লাব এবং বাড়িটি গড়ে উঠেছে অবৈধভাবে জমি দখল করে। অর্থাৎ তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে বার্তা গেল, গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, যে এবার আর শুধু লিপ সার্ভিস নয়, কথায় এবং কাজে মিল থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এটা কি লোক দেখানো? এটা কি নাটক? পরিকল্পিতভাবে নিজের ইমেজ পুনরুদ্ধার করার জন্য কুশলী রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সচেতন প্রয়াস? এই বাবুন বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে আছে, লোকসভা নির্বাচনের আগে কার্যত বিদ্রোহ করেছিলেন, যদিও সেই বিদ্রোহ বেশি দিন টেকেনি। তিনি বোধহয় অলিম্পিক অ্যাসোসিয়েশন না কিসের একটা কর্তা আছেন, দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি বলতে থাকেন যে তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হাওড়াতে প্রার্থী হিসাবে মানতে পারবেন না, কারণ প্রসূন বন্দ্যোপাধ্যায় কিছু করেন। এমনকি এটাও বলেছিলেন যে তিনি নির্দল হিসাবে লড়তে পারেন। মুখ্যমন্ত্রী তার ছোট ভাইয়ের এহেন বক্তব্যে যার পর নাই অসন্তুষ্ট হয়েছিলেন। সাংবাদিক বৈঠক ডেকে কার্যত বাবুনকে ত্যায্য ভাই করেন। বলেন, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে ভাইদের বড় করেছি, একমাত্র এই বাবুন নাকি সেভাবে মানুষ হতে পারেনি। ওনার পরিবারের 32 জন সদস্য আছেন,
প্রত্যেকেই বাবুন সম্পর্কে অসন্তুষ্ট এবং মুখ্যমন্ত্রী দর্তহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন এরপর থেকে তিনি বাবুনকে আর ভাই বলে স্বীকার করবেন না, ত্যায্য ভাই, এবং মা মাটি মানুষ পরিবারের সঙ্গেও বাবুনের কোনো সম্পর্ক থাকবে না। বাবুন মুখ্যমন্ত্রীর এইসব কথা শুনে আর নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারেনি। পরক্ষণেই সে বলে যে মুখ্যমন্ত্রী বা দিদির আশীর্বাদ তার কাছে সারা জীবনের পাথেও, তিনি দিদির সাথে কথা বলে ক্ষমা টমা চেয়ে নেবেন, ইত্যাদি ইত্যাদি। মাঝে জল্পনা হয়েছিল যে বাবুন বিজেপির পতাকাও নাকি ধরতে পারেন। দিল্লি থেকে নাকি বিভিন্ন বিজেপির নেতার সাথে কথা বলেছিলেন, কিন্তু বিজেপি নেতৃত্ব তার বিষয়ে কোনো উৎসাহই দেখাননি। শুভেন্দু অধিকারী বলছিলেন যে আপনি বিজেপিকে টানবেন না, তাহলে নাকি তিনি হাটে হাঁড়ি ভেঙে দেবেন। তারপরে বাবুনও রণে ভঙ্গ দেন। কিছুদিন তিনি আড়ালেই ছিলেন। হাওড়াতে নাকি তিনি ভোটও দিতে পারেননি, তার নাম ভোটার তালিকায় ছিল না। এহেন বাবুন বন্দ্যোপাধ্যায় পরিচালিত ক্লাব এবং সেই ক্লাব সংলগ্ন দোতলা বাড়ি, সেখানে পুলিশ ক্যাম্প, বাবুন বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সঙ্গে পুরকর্মী পুলিশদের বচসা আপাত নিস্তরঙ্গ রাজ্য রাজনীতিতে একটা নতুন হিল্লোল তৈরি করেছে। এটা কি নাটক? বাবুন বন্দ্যোপাধ্যায়কে একটু শিক্ষা দিতেই মুখ্যমন্ত্রী এই অভিযানটা করিয়েছেন? অনেকে এটা বলছেন। যদি বাবুন বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে ওই রকম বিদ্রোহ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে না ফেলতেন, তাহলে ওই ক্লাব, ওই বাড়ি যেমন ছিল তেমনই থাকতো, কিছুই হতো না। যেহেতু মুখ্যমন্ত্রীকে বাবুন অস্বস্তিতে ফেলেছেন, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে বলেন প্রতিবার নির্বাচন আসলেও অশান্তি করে। অনেকে বড় হয়ে গেলে লোভ বেড়ে যায়। আর বাবুন বিজেপিতে যেতে পারেন, এই খবর মুখ্যমন্ত্রীর কানে আসবে না এটা তো হতে পারে না। তিনি সব খবর রাখেন, অন্তত তার পরিবারের সদস্যদের সব খবর তো তিনি রাখেনি। আর বাবুনের খবর রাখেন না, এটা তো হতে পারে না। তাই বাবুনকে একটু কান মুলে দিলেন, একটু শিক্ষা দিলেন ছোট করে। এটাকে কেউ যদি বৃহত্তর আঙ্গিকে ভাবতে চায় সেটা তার ব্যাপার। এখন সরকারি জমি দখল করে ক্লাব, তৃণমূলের পার্টি অফিস, কোথাও বিজেপির পার্টি অফিস, কোথাও অবৈধ নির্মাণ, সব হচ্ছে। আদালতের হস্তক্ষেপে কখনো নির্মাণ বন্ধ থাকছে। যেমন বোলপুরে একটা আবাসন বাড়ানোর প্রক্রিয়া চলছিল, সেখানে আদিবাসীদের জমি নিয়ে নেওয়া হয়েছে, ভুল বুঝিয়ে অভিযোগ, কাজ সম্ভবত বন্ধ আছে, এরকম অনেক আছে। স্বয়ং লর্ডসের বোর্ডে এই তথ্য সংস্কৃতি দপ্তরের একটা বড় জমি বেহাত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নবান্নের সভাঘরে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে উদ্দেশ্য করে বলেছিলেন। তা কত জমি বেহাত হয়ে গেছে, তার পরিমাণ কত, বাজার মূল্য কত, সরকারের কাছে সব তথ্য কি আছে? থাকলে ভালো, না হলে তাদের করা উচিত, দেখা উচিত। মোট কত সরকারি জমি বেদখল হয়েছে, বেআইনি জবরদখল হয়েছে, তার বাজার মূল্য কত, সেই জমির পরিমাণ কত। সেই জমি উদ্ধার করে মনিটাইজ করা যেতে পারে, অন্য কাজেও লাগাতে পারে। তাই স্টার্ট ফ্রম মাই হোম বলে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছিলেন, অনেকে সেটাকে হালকার ছলে নিলেও মুখ্যমন্ত্রীর পরিকল্পনা কিন্তু ছিল যে এইরকম একটা চমক হবে। অর্থাৎ দেখুন, লোকে কি বলবে দেখেছো, মুখ্যমন্ত্রী নিজের বাড়ির লোকদেরও রেয়াত করেন না বেআইনি কাজ করলে। এই বার্তাটা সচেতনভাবে মুখ্যমন্ত্রী দিতে চেয়েছেন এবং আমি বলবো তাতে তিনি পুরোটা সফল না হলেও আংশিকভাবে সফল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দলের আমি তর্কের খাতিরে মেনে নিলাম পুরো বিষয়টাতেই মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকার
অর্থ এই নয় যে তৃণমূলের সবার জবরদখল করে যারা জমিতে নানাবিধ কাজকর্ম করছে তাদের সদিচ্ছা আছে। এগুলো মৌচাকে ঢিল ছোড়ার মতো। মুখ্যমন্ত্রী তার এই কঠোর অবস্থান কতদিন বজায় রাখতে পারবেন? দেখুন, এই হকার নিয়ে তো অনেক নাটক হলো। 1 মাসের মধ্যে কমিটি রিপোর্ট দেবে, মানে অগাস্টের গোড়ায় বা জুলাইয়ের শেষে। পুজো হচ্ছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। অগাস্ট সেপ্টেম্বর মাসে কোনো সরকার বা প্রশাসনের পক্ষে এমন কোনো পদক্ষেপ নেওয়া কি সম্ভব যেখানে মানুষের রুটি রুচি বিপন্ন হতে পারে? তখনই তো প্রশ্ন উঠে যাবে যে হকারদের পেটে লাথি মারছে এই সরকার। আর মুখ্যমন্ত্রী জানেন তার সমর্থন যেখানে আছে সেটা হচ্ছে গরিব গুরব খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষের মধ্যে। তাই তিনি এমন কোনো পদক্ষেপ নেবেন না পুজোর আগে যেখানে এই হকার ভাই বোনদের মধ্যে একটা প্রবল অসন্তোষ তৈরি হয়। তাহলে পুজো কাটবে, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট, তারপরে বছর শেষ হওয়ার মুখে ক্রিসমাস ইত্যাদির ফেস্টিভ্যাল, নতুন বছর, 26-এ বিধানসভার ভোট, 25-এ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো পদক্ষেপ কি নিতে পারবেন? আমার মনে হয় নিতে পারবেন না। ওটা আসলে যারা বলছে অনেকে একটু জল মাপলেন। ওনার কাছে রিপোর্ট গেছে হকারদের অনেকেই তাদেরকে ভোট দেয়নি, তাই ওনাদের একটু সবক শেখালেন। বাবুন ব্যানার্জিকেও সবক শেখালেন তার বিদ্রোহের জন্য, আর হকার ভাই বোনদেরও সবক শেখালেন, কারণ তার কাছে রিপোর্ট আছে তাদের অনেকেই লোকসভা নির্বাচনে বিজেপি, এই তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে দিয়েছে। তাই বার্তা স্পষ্ট, আমার সঙ্গে থাকলে 7 খুন মাপ, নইলে ফেস দ্য কনসিকুয়েন্সেস। দ্য মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার, এর বাইরে কিছু নেই। এবার দেখুন আরেকটি খবর বাতাসে ভাসছে। নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? 2 দিন ববি দেবা ওরা যদি পারতো আমাকে কি এইসব করতে হতো? আমাকে কি ঝাড় দিতেও বেরোতে হবে? স্ট্রিট লাইট নিয়ে খেয়াল নেই, আবর্জনা নিয়ে খেয়াল নেই, খানাখন্দ ভরা রাস্তা নিয়ে খেয়াল নেই। আমি টাকা তোলার মাস্টার চাই না, আমি জনসেবক চাই। ফিরহাদ হাকিম বসেছিলেন, পরের দিন দেবাশিস কুমারও ছিলেন। তাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন সেটা কি তাদের উপর কিছুটা অনাস্থা নয়? দেবাশিস কুমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ, মুসলিম ফেস। লোকসভা নির্বাচনে মুসলমান সম্প্রদায়ের মানুষ ঢেলে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তা না হলে 29টা আসন যেটা সম্ভব হতো না তৃণমূল, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ব্যক্তি এক পদ, ফিরহাদ হাকিম পুরমন্ত্রীও বটে, মেয়রও বটে। তাহলে এক ব্যক্তি এক পদ হলে একটা পদ ফিরহাদকে ছাড়তে হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঝুঁকি নেবেন না, কারণ নামটা ফিরহাদ হাকিম, সেই জন্য। এবং ফিরহাদ হাকিমের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রশ্নহীন। যদিও কলকাতার প্রাক্তন মেয়র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কাননের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের 2 নেতা, কুণাল ঘোষ আরো একজন। যে কুণাল ঘোষ শোভন চট্টোপাধ্যায়কে নানা রকম উপমা ব্যবহার করে কটাক্ষ করতেন। কিছুদিন আগেও কুণাল বাবু গিয়েছিলেন, সম্প্রতিও গিয়েছিলেন। নবান্নের সভাঘরে ফিরহাদ দেবাশিস কুমারকে মুখ্যমন্ত্রীর বকাঝকা, তারপরে কুণাল ঘোষ এবং আরো এক মমতা ঘনিষ্ঠ মন্ত্রীর শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়া,
সেই মন্ত্রীটির সঙ্গে আবার কলকাতার মহানাগরিকের সম্পর্ক অম্ল মধুর। তবে শোভনের সঙ্গেও তার সম্পর্ক যে খুব মসৃণ সেটা নয়, কিন্তু গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই গিয়েছিলেন। আবার ইকুয়েশনের জন্ম হচ্ছে। তবে মমতা তার প্রিয় কাননকে এখনই কলকাতার মহানগরিক করবেন বলে আমার মনে হয় না। তার কারণ শোভন চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে নেই। 2016-তে নির্বাচনে যাওয়ার পর 3টে মন্ত্রক পেয়েছিলেন শোভন: পরিবেশ, আবাসন, দমকল, পাশে মেয়র। অভিষেক অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন, যদিও তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্লাউড দলের মধ্যে ছিল না। একটা টুইট করেছিলেন শপথ গ্রহণের দিনে যে কি, আমার পুরো মনে, ইডিওলজি এবং আনুগত্যের মধ্যে সংঘাত, টাফ কল ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি যাননি। তারপরে তো আপনারা জানেন যে গঙ্গাতে অনেক জল বয়ে গিয়েছে, শোভন এখন অবসরের গ্রহে। মাঝে মধ্যে দিদির সঙ্গে হয়তো কথা বলেন, ভাইফোঁটা নিতে যান, কিন্তু এই যে নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মেয়রকে বকাঝকা করলেন, তারপরেই কুণাল ঘোষ এবং আরো এক মন্ত্রী চলে গেলেন শোভনের বাড়িতে, নিছকই কি কাকতালীয়? শোভনের স্ত্রী বিধায়ক, শোভন 21 বছর বয়সে কাউন্সিলর হয়েছিল, কলকাতা কর্পোরেশন শোভন চট্টোপাধ্যায় চেনে। তবে আমি যদি বলি ব্যক্তিগতভাবে, সাম্প্রতিক 20 শতাব্দীতে কলকাতার সবথেকে ভালো মেয়র সুব্রত মুখোপাধ্যায়। দেখুন, কর্পোরেশনে না অনেক সময় পলিটিক্যাল কনসিডারেশনে লোক নেওয়া হয়। সুব্রতবাবু একজনকেও নিয়োগ করেননি, 26,000 নিয়োগ ছিল। ব্যাংকের মাধ্যমে স্যালারি, অ্যাটেন্ডেন্স চালু করা। রসিকতা করে বলতেন মাথার উপর মমতা আর নিচে হচ্ছে সব ওই কি যেন বলেছিলেন, ঢাঙর টাঙর, এদেরকে নিয়ে আমাকে পুরসভা চালাতে হয়। তবে সুব্রতবাবু যে দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এ নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই, এমনকি বামেরাও এটা স্বীকার করেন। আর শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা কলকাতা পুরসভার, কিন্তু ববি হাকিমকে রাতারাতি তিনি সরাবেন বলে মনে হয় না। ওই যে কারণটা বললাম, মুসলমানদের কাছে ভুল বার্তা যাবে, মুখ্যমন্ত্রী 26-এর আগে সেই সিদ্ধান্ত নেবেন না। শোভনকে তিনি অন্য কাজে লাগাতে পারেন, তবে নিছক সৌজন্য বলে আমার মনে হয় না যে দক্ষিণ 24 পরগনার সংগঠনে তাকে কিছু দায়িত্ব দিতে পারেন, আবার মন্ত্রিসভাতেও নিয়ে আসতে পারেন। একসময় শোভনকে মন্ত্রিসভাতে নিয়ে আসার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু শোভনের ব্যক্তিগত কিছু বায়নাক্কার জন্য সেটা হয়নি। সে ঘটনা খুব পুরনো নয়, আবার হয়তো সেরকম কিছু হতে পারে, দেখা যাক। কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে তাৎপর্যপূর্ণ মুখ্যমন্ত্রীর সেই স্বগতোক্তি নবান্নের সভাঘরে, স্টার্ট ফ্রম মাই হোম। তারপরে 4 জুলাই অপরাহ্নে মুখ্যমন্ত্রীর নিজের পাড়ায় তার ছোট ভাই বাবুন ব্যানার্জির ক্লাব এবং ক্লাব সংলগ্ন বাড়ি, সেখানে পুলিশের ক্যাম্প। আর এর কিছুদিন আগেই কুণাল ঘোষ এবং রাজ্যের এক প্রভাবশালী মমতা ঘনিষ্ঠ মন্ত্রীর শোভনের বাড়িতে যাওয়া। কি বার্তা দিচ্ছে? নাকি পুরোটাই নাটক, নাকি চোখে ধুলো দেওয়ার কৌশল, নাকি শহরাঞ্চলের মানুষ লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি বলে মুখ্যমন্ত্রী মরিয়া হয়ে তার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চাইছেন? আদপেই তার কোনো সদিচ্ছা নেই, কারণ তিনিও জানেন বিরোধীদের দাবি এই জবরদখল মুক্ত করার অভিযানে নামতে গেলে ঠকবাজতে গা উজাড় হয়ে যেতে পারে। কিছু প্রতীকী অভিযান করে তিনি ভাবমূর্তি পুনরুদ্ধার করার মরিয়া চেষ্টা করছেন, এটাও অনেকের মত। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।